হ্যালো বন্ধুরা, মাফিয়া এবং লাভ স্টোরি ভালোবাসার রোমান্টিক গল্প শুনতে ও পড়তে আমাদের স্টোরি অফিসিয়াল মায়ের আঁচল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আশা করি গল্পটি সবারই ভালো লাগবে। শুনতে থাকুন, সঙ্গে রাখুন। জানো অর্থী, আমার না অনেক শখ ছিল আমাদের একটা মেয়ে হবে, যাকে আমি মা বলে ডাকবো। আমার তো মেয়ে নেই মা, কেমন হয় তাও জানি না। সেই ছোট্টবেলায় মা মারা গিয়েছিল, তাই চেহারাটাও তেমন একটা মনে নেই। দম ছাড়ল অর্থিকা, পুনরায় বলল, তুমি কি তবে খুশি না ওকে নিয়ে? প্রশ্নটা করার সময় আমার কণ্ঠনালী খুব কাঁপছিল। আমার ভয় হচ্ছিল ছেলেটাকে নিয়ে। ও কি তবে ওর বাবার অসুখীর কারণ? কিন্তু আমার সকল ভয় আর সংশয় দূর করে দিয়ে তন্ময় হেসে উঠল, উত্তর দিল, অখুশি হব কেন? ও তো আমাদের সন্তান। আমার আরেকটা বাবা বড় আপু বলেছেন ও নাকি দেখতে একেবারে আমার মতো হয়েছে। সত্যি কি অর্থী ও আমার মতো হয়েছে? ওর প্রশ্নে সেদিনে আমি খেয়াল করে দেখলাম, সত্যি আমার ছেলেটা একেবারেই তার বাবার মতো হয়েছে। বলেই হো হো করে কেঁদে উঠল অর্থিকা। এতক্ষণে ঘুম থেকে জেগে উঠেছে তাইম। ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের পানে। অনুভা নীরব দর্শক হয়ে বোনের কষ্টকে চোখের পানির মাধ্যমে নির্বাসন দিতে দেখছে। ভালোবাসার মানুষকে হারানোর বেদনা যে খুবই নিকৃষ্ট তার সাক্ষী হচ্ছে বারংবার। অর্থিকার মনে পড়ে অফিসের কাজে চট্টগ্রাম গিয়েছিল তন্ময়। ফেরার আগের দিন রাতেও ভিডিও কলে কথা বলেছিল তার সঙ্গে। মন ভরে দেখেছিল নিজের ছেলেটাকে। বলেছিল, তুমি আমায় খুব মিস করছো তাই না অর্থী? আমিও তোমায় খুব মিস করছি। বাবু না থাকলে তোমাকে ও আমার সঙ্গে করে নিয়ে আসতাম এখানে। দেশের ভিতরে ছোট্টখাটো একটা হানিমুন হয়ে যেত। এতটুকু কথায় কি লজ্জাটাই না পেয়েছিল মেয়েটা, যা অত দূর বসেও খুব ভালো করে টের পেয়েছিল তন্ময়। মুচকে হেসে আশ্বস্ত করে ফের বলেছিল, আমার জন্য চিন্তা করো না বউ, কথা দিচ্ছি আগামী রাতটা আমাকে ছেড়ে তোমাদের আর থাকতে হবে না। তখন তোমাদের পাশে রোজকার মতো আমি থাকবো। রাতে এসে একসঙ্গে ডিনার করব। কিন্তু তন্ময় নিজের কথা রাখতে পারেনি। সেদিনই যে তার মৃত্যু অনিবার্য ছিল। পরের দিন ঠিকই সে ফিরল, তবে লাশ হয়ে। কাজ শেষে ভোর রাতে বাসে করে রওনা দিয়েছিল তন্ময়। কিন্তু দুর্ভাগ্যবশত বাসটা পথিমধ্যে অ্যাক্সিডেন্ট করে। বেশ কয়েকজন যাত্রী নিহত হয়, যার মধ্যে তন্ময় ছিল একজন। জানালার পাশে বসায় জানালার কাজ মাথায় ঠুকে নিকৃষ্ট মৃত্যু হয় তার। এসব মনে পড়লেই নিজেকে কিছুতেই ধরে রাখতে পারে না অর্থিকা। বাবার উপর সে বরাবরই কৃতজ্ঞ। বাবার কারণেই সে এমন ভালো মন মানসিকতার একজন জীবনসঙ্গী পেয়েছিল। বাবা নিজে পছন্দ করে যাচাই বাছাই করে তাকে তুলে দিয়েছিল তন্ময়ের হাতে। বিয়ের 3টে বছর ছিল তার কাছে স্বর্গীয়। মাঝে মাঝে ছোট বোনের নিকট ফোন করে বলতো, একটা মানুষের কপালে এতটাও সুখ থাকে রে অনু? এত সুখ কেন রে আমার কপালে? এই মানুষটা আমায় এত ভালোবাসে কেন অনু? কখনো সখনো কথা বলতে বলতেই কেঁদে উঠত। সুখের কান্না। আজ সেই সুখ আর নেই। সুখের অতল সাগরে তাকে ডুবিয়ে রাখা মানুষটাই যে আর নেই। শত ডাকলেও সে আর ফিরবে না। আজও অর্থিকা কাঁদে, তবে দুঃখে। রোজ নিয়ম করে কাঁদে। মাঝরাতে ঘুম ভেঙে যায় দুঃস্বপ্নে। রাতে খেতে পারে না। বারবার মনে পড়ে তন্ময়ের কথা, সেই বলা কথাটা, রাতে ফিরে এসে একসঙ্গে আমরা ডিনার করব। কেন সেই রাতে এলো না? কেন? বলেই চিৎকার করে কেঁদে উঠল অর্থিকা। তার এই চিৎকারে ভয় পেয়ে গেল কোলে থাকা তাইম। সেও কেঁদে দিল মায়ের সঙ্গে। এবার অনুভারও ভয় হলো। দ্রুত তাইমকে নিয়ে নিল নিজ কোলে। পিঠে হাত বোলাতে বোলাতে হাঁটতে লাগলো ঘর জুড়ে। ব্যস্ত হয়ে পড়ল কান্না থামাতে। তন্ময় বেঁচে থাকা কালীন স্ত্রীর প্রতি তার ভালোবাসার স্বচোখে দেখেছে অনুভা। প্রায়শই বড় বোনকে খোঁচা দিয়ে বলে উঠত, দুলাভাই তো একেবারে বউ পাগল রে আপু। এই কথাতে কি রাগটাই না করতো অর্থিকা। আগুনের লাভার ন্যায় জ্বলে উঠত। বলতো, তুই কি বুঝবি এসবে? তুই তো একটা রোবট। যেদিন তোর এই রোবটময় জীবনে একজন আসবে, সেদিন ঠিক অনুভব করতে পারবি ভালোবাসা কি, ভালোবাসা কাকে বলে।
কথাটা মনে হতে অনুভার মনে প্রশ্ন জাগে, কেউ কি এসেছিল এই জীবনে? হয়তো এসেছিল। বেসেছিল কি ভালো? হয়তো বেসেছিল। আচ্ছা, এখনো কি বাসে ভালো, নাকি সময়ের সাথে সাথে ভুলে গেছে আমায়? হৃদয় প্রাঙ্গণ কম্পিত হলো। চোখ জোড়া বন্ধ করে নিয়ে দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, ভালোবাসা আগুনের লাভা, যাতে পা দিলে জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে হয়। ভালোবাসা হচ্ছে বিষ, যা গলা অধ্যকরণ করলে মৃত্যু নিশ্চিন্ত। যারা ভালোবেসেছে তারাই হয় পুড়েছে, নয়তো মরেছে। বোনের দিকে আর চোখে তাকিয়ে তাইমকে নিয়ে ঘর থেকে বের হতে লাগলো অনুভা। যেতে যেতে বলতে লাগলো, নিজের বাচ্চার জন্য হলেও আপু মরতে পারবে না, আবার শান্তিতেও থাকতে পারবে না। তাকে পুড়তে হবে, পোড়ার যন্ত্রণা সহ্য করে নিষ্ঠুর পৃথিবীতে বাঁচতে হবে। ভালোবাসা খুবই জঘন্য। ভালোবাসা গড়তে নয়, বরং জানে শুধুই ধ্বংস করতে। মনোধ্বংসের মূল ভিত্তি যে ভালোবাসা। রোজকার ন্যায় আজও অনুভার ঘুম ভাঙল বাচ্চার ক্রন্দরত শব্দে। দেরিতে ঘুমানোর মাথাটা ভার হয়ে আছে। কোনো মতে চোখে মুখে পানি ছিটিয়ে কোলে তুলে নিল তাইমকে। তাকে নিয়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। শুনতে পেল মায়ের ঝাঁঝালো কণ্ঠস্বর। কারোর সঙ্গে যে তিনি রাগ নিয়ে কথা বলছেন তা সুস্পষ্ট। অনুভা মাথায় ওড়না টেনে সদর দরজার সম্মুখে গিয়ে দাঁড়াতেই দেখতে পেল একজন বয়স্ক লোককে। মায়ের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। এই সাত সকালে চেঁচামেচি করছো কেন? রাগ মিশ্রিত দৃষ্টিতে মেয়ের পানে তাকান সুফিয়া। কণ্ঠে তেজেটে বললেন, সহজ প্রশ্নের উত্তর সহজভাবে দাও। কি করেছে উনি? এনার কাছে থেকে দুধ নিও না, তাহলেই তো হয়। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল অনুভা। মায়ের থেকে দুধের পাতিল নিয়ে রান্নাঘরে গিয়ে জাল দিতে লাগলো। জাল দেওয়া হতেই কিছুটা ফিডারে ভরে ঠান্ডা পানিতে চুবিয়ে রাখলো। সারাদিন অফিস, তারপর বাজার থেকে শুরু করে বাবা মায়ের ঔষধ, ঘর ভাড়া, বিদ্যুৎ বিল, আবার মাসে নিয়ম করে তাদের ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া, সঙ্গে রোজকার রুটিনে একটা বাচ্চা সামলানোর দায়িত্ব একা একটা অবিবাহিত মেয়ের পক্ষে কতটা কষ্টকর হয়ে দাঁড়ায়। মা যেন কিছুতেই বুঝেন না তার পরিস্থিতি, বুঝতে চান না। অথচ তারও যে একটা জীবন আছে, তারও যে একটা ক্লান্তি আছে, মন খারাপ আছে, তা নিয়ে ভাবার কেউ নেই। সবার কথা ভাবতে গিয়ে নিজের কথাটাই যে ভাবা হয় না। রোজকার মতো গোসল সেরে তাইমকে কোলে নিয়ে ঘর থেকে বের হলো অনুভা। দুদিন ছুটি কাটিয়ে আজ কাজের মেয়ে পারভিনা চলে এসেছে। তার কোলে তাইমকে দিয়ে নাস্তার টেবিলে বসে পড়ল অনুভা। সকালের নাস্তাটাও পারভিনাই তৈরি করেছে। নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলো অনুভা। তাদের বাড়িটা গলির একদম ভেতরের দিকে। রং ওঠা মলিন 4 তলা বিল্ডিং, এক একটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে এতগুলো মানুষের সংসার চালাতে গিয়ে যখন হিমশিম খেয়ে উঠে অনুভা, তখনই মায়ের বুদ্ধিতে বাধ্য হয়ে পূর্বের বাড়িটা তাকে বদলাতে হয়। অনেক খোঁজাখুঁজির পর একজন পরিচিতর নিকট থেকে এই বাড়িটির সন্ধান পায় সে। সুযোগ সুবিধা কম থাকলেও আগের তুলনায় এখানকার ভাড়াটা যথেষ্ট সাধ্যের ভেতরে। কিছুটা পথ হেঁটে মেইন রাস্তায় উঠতেই দেখতে পেল পরিচিত একটি মুখ। তাকে দেখতে পেয়ে দাঁত কপাটে বের করে হাসল লোকটি। অনুভার হৃদয় কুঞ্চিত হলো। শুধালো, নাহিয়ান ভাই, আপনি? এগিয়ে এলো নাহিয়ান। বিন্দু সুরে বলল, তোমার জন্য এসেছি। জানো কতক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছে? আমার জন্য? কেন? কেন আবার? এই যে পথে ঘাটে দুর্ঘটনা ঘটিয়ে হাতের অবস্থা নাজেহাল করে ফেলেছ, দুদিন পরে যে ভেঙে ফেলবে না তার কি গ্যারান্টি আছে? তাই একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে তোমাকে অফিস পর্যন্ত পৌঁছে দেওয়ার আমার দায়িত্ব। সৌজন্য হাসলো অনুভা। বলল, তার কোনো প্রয়োজন ছিল না ভাইয়া, তবে আজ যেহেতু এসেই পড়েছেন, চলুন তবে। লেট হয়ে গেলে দেখা যাবে আবার বেতন কেটে নেবে। নাহিয়ান হাসলো। একটা সিএনজি দাঁড় করিয়ে অনুভাকে আগে ওঠার সুযোগ করে দিয়ে পরবর্তীতে নিজে উঠে পড়ল তাতে। অফিসের সঠিক সময়ে পৌঁছেও গেল দুজন। তারপর যে যার মতো বিদায় নিয়ে চলে গেল নিজেদের কাজে। নির্ঝঞ্ঝাটে অফিস টাইমটা পার হলো অনুভার। আজ একেবারের জন্যও তাকে তানিমের মুখোমুখি হতে হয়নি। এমনকি লোকটা কোনো কাজের জন্য তাকে ডাকেনি পর্যন্ত। এতে হাঁপ ছেড়ে বাঁচল সে।
লোকটার মুখোমুখি হওয়া মানে নিজের মান সম্মান নিজ হাতে বিসর্জন দেওয়া। অফিস ছুটি হতে হতে 8:30 বেজে গেল। নাহিয়ান যদিও তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে চেয়েছিল, কিন্তু তার প্রস্তাব নাকচ করে দিয়ে রোজকার মতো একা একাই বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হয়ে গেল অনুভা। রাতের বেলা শুনশান রাস্তায় একা একটা মেয়ে মানুষ, যদি কোনো বিপদ আপদ ঘটে কি হবে তখন? বিশেষ করে যদি অ্যাটাক ফ্যাটাক হয়। বাক্যগুলো শ্রবণালী পর্যন্ত পৌঁছাতেই নড়ে চড়ে উঠল অনুভা। পিছু ফিরতেই দাঁড়িয়ে থাকতে দেখল একটি কালো রঙের গাড়ি। ড্রাইভারের আসন থেকে কাঁচ নামানো জানালা দিয়ে মাথার অর্ধেকটা বের করে রেখেছে একজন পুরুষ। অন্ধকারে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না তার মুখটা। রাস্তাটা মোটেও তেমন শুনশান নয়, ক্ষণে ক্ষণে দু একটা গাড়ি চলছে। অনুভার কোনো প্রতিক্রিয়া না পেয়ে শব্দ করে খুলে গেল গাড়ির দ্বার। ভেতর থেকে বেরিয়ে এলো লম্বা চওড়া একজন পুরুষ। বড় বড় কদম ফেলে সামনে এগিয়ে আসতেই গাড়ির সম্মুখের জ্বলন্ত হেডলাইটের আলোয় স্পষ্ট হলো পুরুষটির মুখশ্রী। পুরুষটিকে দেখতেই বিস্মিত হলো অনুভা। স্তম্ভিত নয়নে তাকিয়ে থাকলো তার মুখপানে। কি এক রুদ্ধদ্বার অবস্থা! এই মুহূর্তে কি অভিব্যক্তি প্রকাশ করা উচিত চট করে বুঝে উঠতে পারল না। সেকেন্ডের জন্য থমকে গেছে হৃদয়। মস্তিষ্ক জানান দিচ্ছে এই সুপুরুষকে সে চেনে, খুব ভালো করেই চেনে। এও খেয়াল করলো তার ভেতরে কৈশোরের সেই নিদারুণ ঝড় বইছে, সাথে তুমুলভাবে চালাচ্ছে তাণ্ডব। একে অপরের চোখে চোখ রেখে পরিস্থিতি বুঝতে ব্যস্ত দুজনা, ব্যস্ত চোখের ভাষা বুঝতে। তখনই গলা খাকারি দিয়ে উঠল সম্মুখে দাঁড়ানো পুরুষ। কণ্ঠনালী কম্পিত হলো অনুভার। শত কষ্টে চিত্ত চিরে বেরিয়ে এলো কৌতূহলী শব্দ। শ্রাবণ, শান্ত মুখশ্রীতে এবার ফুটে উঠল বিস্তৃত হাসি। বিপরীত ব্যক্তিটি বিদ্রুপ করে বলে উঠল, চিনতে পেরেছো তবে? তোমার হাবভাব দেখে তো আমি ভাবলাম আমায় হয়তো ভুলেই গেছো, এখন আর চিনতেই পারছো না। নিজেকে ধাতস্থ করতে কয়েক মিনিট সময় লাগলো অনুভার। খুব স্বাভাবিক কণ্ঠে শ্রাবণ প্রশ্ন করল, তা কি করছিলে এখানে? প্রশ্নটা স্বাভাবিক হলেও অনুভার নিকট এটাই যেন অস্বাভাবিক ঠেকল। মিনমিনে স্বরে উত্তর দিল, ওদিকে একটা কাজ ছিল, সেখানে থেকেই বাড়ি ফিরছিলাম, কিন্তু মাঝ রাস্তায় এসে গাড়ি খারাপ হয়ে যাওয়ায় বাধ্য হয়েই নেমে যেতে হয়েছে। এই রাতের বেলা কাজ? বাড়িতে কিছু বলবে না? অনুভা খেয়াল করলো শ্রাবণের চোখ মুখে সন্দেহের ছাপ। তার সকল সন্দেহ দূর করার জন্য চঞ্চলা কণ্ঠে বলল, কে কি বলবে, অফিস শেষে উল্টো পথে গিয়েছিলাম একটা প্রয়োজন। তাছাড়া গাড়ি খারাপ না হলে তো এতক্ষণে বাড়ি পর্যন্ত পৌঁছেও যেতাম। আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আর তুমি কি না কৈফিয়ত দিয়ে দিলে? আগের মতোই আছো তবে? ভরকে গেল অনুভা। সেদিকে পাত্তা না দিয়ে গাড়ির সামনে দ্বার খুলে দিল শ্রাবণ। বলল, উঠে এসো, পৌঁছে দেই। ইতস্তত বোধ করলো অনুভা। গাড়িতে উঠতে সায় দিচ্ছে না মন। শ্রাবণ হয়তো টের পেল তার অনুভূতি। স্লান হেসে জিজ্ঞাসা করলো, ভয় পাচ্ছ আমাকে? কই, আগে তো কখনো পেতে না। তাহলে? উত্তর দিল না অনুভা। গম্ভীর হয়ে এলো শ্রাবণের মুখশ্রী। শীতল কণ্ঠে বলল, পৃথিবীতে আর কারো দ্বারা তোমার কোনো ক্ষতি হলেও শ্রাবণের দ্বারা যে তোমার কোনো ক্ষতি হবে না তা আমার থেকেও তুমি খুব ভালো করেই জানো। নিজের মানুষের ক্ষতি কি কেউ করে নোভা? নোভা, সেই সম্বোধনীয় নাম, সেই দরদ মাখা কণ্ঠস্বর। মুহূর্তেই মন নরম হয়ে এলো অনুভার। মাথা নাড়িয়ে নীরবে গাড়িতে উঠে বসলো। তাচ্ছিল্য হাসলো শ্রাবণ। উঠে বসলো চালকের আসনে। চলতে লাগলো গাড়ি। অর্থ নামানো কাজ ভেদ করে বাহিরের পরিবেশ দেখতে লাগলো অনুভা। ভেতরে সংকীর্ণতা, আতঙ্ক, জড়তা। কিসের এই আতঙ্ক? প্রশ্নের উত্তর নেই তার নিকট। ছেলেটির পাশে বসে থাকতে অস্বস্তি হচ্ছে, প্রচণ্ড তেষ্টা পেয়েছে। উপরের আয়নায় ক্ষণে ক্ষণে পাশের যুবতী রমণীকে পরখ করে দেখছে শ্রাবণ। ঠোঁটের কার্নিশে তার হাসির ফোয়ারা। সকল নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলো,